সাধারণ মানুষের পয়সা চুরি করে পিকে হালদার সেখানে চলে গেল, নাম পরিবর্তন করে ভিন্ন ধর্মীয় সেজে আধার কার্ড করে সবসময় জনগণের পাশে আছি বলে। জনগণের টাকা চোর, জনগণের এখানে সন্ত্রাস করে যে ভারত থেকে পালিয়ে থাকে, তাদেরকে ফেরত দেয় না কেন? এত ভালোবাসলে বাংলাদেশের জনগণকে। রায়ের যে বিষয়টি, এটা নিয়ে আসলে গত 2-3 দিন ধরে আলোচনা চলছে। তারপর আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে রায়টা হয়ে গেল, সেই রায়টার নিশ্চয়ই একটা প্রভাব আছে নির্বাচনের উপরে। সেটি কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? কেননা নির্বাচনের শর্তের 3টে শর্তের মধ্যে তো এটিও ছিল যে বিচার হতে হবে। কি মনে করছেন? নির্বাচনের উপরে সরাসরি প্রভাব রায়ের নাই, কেননা যাদের বিরুদ্ধে রায় হয়েছে, অর্থাৎ যে দলের নেত্রী এবং সেই দলের সমর্থকরা নিশ্চয়ই সেটা পছন্দ করবে না, এটা তো স্বাভাবিক। তো তারা তো নির্বাচনে নাই, তো তাদের তো এই রায়ের থাকলেই কি না থাকলে কি তা এই নির্বাচনে তো আসলে রায়ের প্রভাব সেইভাবে নাই। তবে ভোটারদের উপরে প্রভাব নাই। যারা তার বিরোধী, তারা তো আগেও বিরোধী ছিলেন। এই রায় তো আর নতুন করে কাউকে বিরুদ্ধে নিয়ে যাবে না। রায় বরং এটা করেছে যে অপরাধের একটা বিচার বা একটা অপরাধের একটা প্রতিকার করার চেষ্টা করেছে। ফলে আমি মনে করি যে রায়ের মতো হয়েছে। এই রায়ের যে পরের যে ঘটনাবলী, সেই ঘটনাবলী অনেকটা সময় ধরে আমাদেরকে ব্যস্ত রাখবে। এই কারণে যে রায় হয়েছে, রায়ের পরে এই রায়ের কার্যকারিতার প্রশ্ন আসবে, যাদের বিরুদ্ধে রায় হয়েছে তাদেরকে দেশে ফেরানোর প্রশ্ন থাকবে, এরকম অনেক প্রশ্ন থাকবে এবং কিছু কিছু তো অমীমাংসিত অবস্থায় রয়ে গিয়েছে। তো এই অমীমাংসিত বিষয়গুলি মীমাংসা হবে নিশ্চয়ই সামনে। নির্বাচনের উপরে এই রায়ের তেমন কোনো প্রভাব নাই, এই কারণে যে রায় সম্পর্কে একটা ধারণা কিন্তু মানুষের মনে ছিল। তো রায় তো সেই রকমই হয়েছে, তার বাইরে যায়নি। ফলে এটা কোনো আনএক্সপেক্টেড কিছু না। আরেকটি হচ্ছে যে এই রায়ের সঙ্গে ভোটারদের মন পরিবর্তনের কোনো বিষয় নাই। এই কারণে যে ভোটের আগেই তো আসলে ক্ষমতার একটা পালাবদল নিশ্চিত হয়েছে। এটা হতে পারতো এইরকম, ধরেন এইখানে সবাই আছে এবং ওইরকম অবস্থা একটা রায় হয়েছে, তাহলে এটা হয়তো ভোটের উপরে প্রভাব ফেলতো, কারণ যদি সবগুলি দল নির্বাচনে থাকতো। কিন্তু যার বিরুদ্ধে রায় হয়েছে তার দলও তো নির্বাচনে নেয় এবং দলের অধিকাংশ নেতা হয় পলাতক নইলে জেলে। তো এই অবস্থায় তো নির্বাচনে এটা আলাদা করে প্রভাব ফেলা। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে আমরা এটাও নিশ্চিত হতে পেরেছি যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না, যে বিষয়টি নিয়ে একটা জল্পনা কল্পনা ছিল যে শেষ পর্যন্ত অংশ নিতে পারবে কিনা। প্রধান উপদেষ্টা তিনি বলেছেন ডাচ ভবনে তার সঙ্গে কথা বলার সময় যে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে এবং নির্বাচনের যে তফসিলে তাদের মার্কা যেটা সেটিও স্থগিত আছে, সুতরাং তাদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। একটু জানতে চাইবো যে বিনয়ের সাথে আমি এখানে একটা কথা বলি। প্রধান উপদেষ্টা বিদেশে গিয়ে একরকম বলেছিলেন, ওই যে মেহেদি নামে যে লোকটা, মেহেদি একজন আছেন আমেরিকাতে, টিভি সাক্ষাৎকার নেন, জিটিও নামে বা এরকম কোন একটা চ্যানেল তার আছে। তো সেইখানে উনি একটা কথা বলেছিলেন, সেইটা নিয়ে বেশ নিউজ হয়েছিল যে তাহলে কি নির্বাচন অংশ নিতে পারছে। এখন আবার আপনি বলছেন উনি বলেছেন যে নিতে পারছে না। প্রধান উপদেষ্টা কথা তো প্রতি মাসে এদিক ওদিক হচ্ছে, ফলে আমি আসলে জানি না, আমি এই জন্য কোনো মন্তব্য করতে চাই না। উনি হয় মেহেদিকে একরকম ধারণা দিয়েছিলেন আর এখন আরেক রকম ধারণা দিচ্ছেন। ওনার মনে কি আছে সেটা উনি জানেন আর আল্লাহ তাআলা জানেন। মানে কার্যকর হওয়ার বিষয়টা নিয়ে নানা ধরনের প্রশ্ন এখন উঠছে। এর আগেও শেখ হাসিনাকে ফেরত দেবার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যখন চিঠি দেওয়া হয়েছিল, সেখানে ভারত সেটি গ্রহণ করলেও উত্তর দেয়নি। কিন্তু এখন বন্দি বিনিময় চুক্তিতে যেহেতু তিনি এখন ফাঁসির আসামি, তাকে কি মানে ভারতের অবস্থান কি কোনো রকম পরিবর্তন হবে? এই রায়ের পর তো ভারত এক ধরনের বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের মানুষের পাশে তারা আছে। বাংলাদেশের মানুষের পাশে নাই এটা কি কোনো দেশ বলেছে এই পর্যন্ত? আপনি একটু মনে করে বলেন তো, যে পৃথিবীতে কোনো দেশ কখনো কারো বিরুদ্ধে বলেছে যে আমরা মানুষের পাশে নাই? সরকারের পাশে থাকে, সরকারের পাশে থাকে না, কিন্তু সবসময় তারা মানুষের পাশে থাকে। এটা একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ধরনের প্রোটোকল বিষয়। কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে না যে আমরা অমুক দেশের জনগণের সঙ্গে নাই। তারা সবসময় জনগণের সাথে থাকে, কিন্তু সরকারের পক্ষে বিপক্ষে আচরণ করে। তো এটা আসলে আমি বলবো যে পারস্পরিক সমঝোতার বিষয়। বন্দি প্রত্যর্পণ যদি থাকেই, তাহলে আমাদের এখান থেকে যে সাধারণ মানুষের পয়সা চুরি করে পিকে হালদার সেখানে চলে গেল, নাম পরিবর্তন করে ভিন্ন ধর্মীয় সেজে আধার কার্ড করে পাসপোর্ট করে সেখানে জমি জমা কিনলো, পিকে হালদারকে ফেরত দিল না। সাধারণ মানুষের টাকা চুরি করেছে, যে সেই সাধারণ মানুষের টাকা চোরটাকে ভারত ফেরত পাঠানে উল্টা জামিন দিয়ে দিয়েছে। তো জনগণের পাশে থাকলো কোথায়? টাকা চুরি করেছে জনগণের, কই জনগণের শত্রুটা পিকে হালদারকে তো ফেরত দেয় নাই। তো মুখে মুখে বললেই হলো জনগণের সাথে আছি। আমার কাছে এগুলা কোনো অর্থ মানে বোধক মনে হয় না। এই চিঠিগুলাকে বলি গদবাধা বিষয়, এগুলা দেয়, এগুলো এইভাবেই দিতে হয়, এই জন্য দেয়। সবসময় জনগণের পাশে আছি বলে।
তো জনগণের টাকা চোর, জনগণের এখানে সন্ত্রাস করে যে ভারত থেকে পালিয়ে থাকে, তাদেরকে ফেরত দেয় না কেন? এত ভালোবাসলে বাংলাদেশের জনগণকে। একদম। ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারির কথা যেটি বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এক ধরনের চাপ সৃষ্টি করা হবে, তার প্রসেসিং চলছে, এতে কোনো লাভ হবে বলে আপনি মনে করেন? ইন্টারপোলের মাধ্যমে এই পর্যন্ত আমরা কতজন অপরাধীকে ফেরত আনতে পেরেছি, এইটাও একটা প্রশ্ন কিন্তু আমার। ফলে কি লাভ হবে কি ক্ষতি হবে আমরা জানি না আসলে। এটা নির্ভর করবে হচ্ছে এই সরকার এবং পরবর্তী সরকারের কূটনৈতিক শক্তি এবং তৎপরতার উপরে, তারা কতটুকু কাকে কিভাবে রাজি করাতে পারবেন। কিন্তু আমার কাছে খুব একটা আশাব্যঞ্জক কিছু হবে বলে মনে হয় না আর কি। কেননা যারা আশ্রয় দিয়েছে তারাই তাকে ফেরত দেবে, এটা আশা করাটা কি খুব মানে যৌক্তিক কিংবা খুব বুদ্ধিমানের কাজ? একেবারেই না।